হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা রসায়নের আজকে রসায়নের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর লেকচার, সেই পদার্থের গঠনের 2 নম্বর লেকচার। তো আজকে আমরা মূলত পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো দেরি না করে শুরু করা যাক। তো রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে একটি মডেল দেয়, পরমাণুর মডেল দেয়। তাকে রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করে, তাই এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে একটি মডেল প্রদান করে। হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা তোমাদের বইয়ে নাই, ওটা তোমরা ইন্টারে গিয়ে পড়বা। তো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের মতেই পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রর নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং এর বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, তাই কোনো মৌলের ভর বলতে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকেই বোঝায়। তাহলে আশা করি এটা তুলে নেওয়ার কথা। আলফা কণা বিক্ষেপণ, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, এমসিকিউ আসলে আসতে পারে। পরমাণু, মনে করো এটা একটা পরমাণু নিউক্লিয়াস। এটা হলো টপ ভিউ, বাস্তবে তো এত বড় না, এটা হলো জুম করে পড়ি, জুম। তো এটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এর বাইরে ইলেকট্রন অবস্থান করে। ধরো এটা হচ্ছে ইলেকট্রন, হচ্ছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। হচ্ছে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। যেহেতু আমরা জানি ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, তাই কোনো মৌলের পারমাণবিক ভর না, কাজেই নিউক্লিয়াসে কি শূন্য ধরা হয়, তাই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত
প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার যোগফলকেই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অতএব রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর ভর সমান সমান নিউট্রন সংখ্যা, নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা যোগফল। তো এটা আমরা রাদারফোর্ড সাহেবের পরমাণু মডেল থেকে জানি। তারপর 2 নাম্বার কি হচ্ছে, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গা, এই যে নিউক্লিয়াসটা আছে এটা কিন্তু খুব ক্ষুদ্র, এটা মানে মাইক্রো পাওয়ারি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুব ছোট দেখা যায়। তো এই নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র বেশিরভাগ জায়গা ফাঁকা, মানে এই যে ধরো 9টা নিউট্রন থাকে, ওটা প্রোটন, কয়টা নিউট্রন কয়টা প্রোটন থাকে, আর বাকি সবগুলো জায়গায় ফাঁকা থাকে। তো এটা হচ্ছে রাদারফোর্ড সাহেবের 2 নাম্বার কথা। 3 নাম্বার, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘোরে। যেমন সৌরজগৎ আমাদের এটা হচ্ছে সূর্য, সূর্য মনে করো, এটা হচ্ছে পৃথিবী না মঙ্গল, ধরো এটা পৃথিবী, আমার মনে নেই কোনটা যে কই থাকে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহাণুগুলো ঘোরে, এই যে গ্রহগুলো ঘোরে এইদিকে এদিক করি ঘোরে, এটা এই যে এইদিকে দিক করি ঘোরে, তেমনি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো এই কক্ষপথে ঘোরে, ইলেকট্রনগুলো কক্ষপথে ঘোরে, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। আমরা জানি কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে এর বাইরে, সাধারণ অবস্থায় নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে এর বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। তারপর কি বলছে, যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ যেগুলো -1.6 × 10⁻⁹, আর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁹। তাই এই চার্জ দুইটা সমান এবং পরস্পরের বিপরীত। তাই রাদারফোর্ড সাহেবের পরমাণু মডেল সম্পর্কে, পরমাণু যেহেতু ভিতরে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান এবং বিপরীত এবং নিউট্রনের চার্জ থাকে না, তাই পরমাণু সামগ্রিকভাবে আধান শূন্য, সামগ্রিক চার্জ শূন্য। আশা করি বোঝাইতে পারছি। তাই আরেকবার বলি, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহাণুগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। যেহেতু একটি পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে এর বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের আধান বা চার্জ সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণু আধান নিরপেক্ষ আর সামগ্রিকভাবে চার্জ শূন্য, আধান বা চার্জ। তারপর 4 নাম্বার, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল, ধনাত্মক চার্জবাহী প্রোটন, প্রোটন কিন্তু ধনাত্মক, পজিটিভ, প্রোটন পজিটিভ, দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন। এই প্রোটন প্লাস এই মাইনাসকে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আকর্ষণ করে। এই প্লাস এই মাইনাসকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বল এবং এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং কেন্দ্র বরাবর, মানে এখান থেকে এই কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে। কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী, আমাদের এই যে গ্রহাণুগুলো, এই যে কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, গ্রহাণুগুলো সূর্যের চারদিকে ঘোরে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। আমরা যখন বৃত্তাকার
পথে গাড়ি চালাই, বৃত্তাকার পথে গাড়ি চালাই, তখন এই কেন্দ্রমুখী বলের কারণে আমরা ছিটকে পড়ি যায় না। এগুলো তোমরা ইন্টারে আসি পড়বা, এখন এগুলো নাই। তো কেন্দ্রমুখী বল আপাতত জানো, কেন্দ্রমুখী হচ্ছে বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরলে তার কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ হয়, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখীর বিপরীত দিকে আবার কেন্দ্রমুখী বল প্রয়োগ করে, ওগুলো তোমরা ইন্টারে এসে পড়বা। তো কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে, তেমনই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরে। তো রাদারফোর্ড সাহেবের পরমাণু মডেল অনুসারে প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। যেহেতু পজিটিভ কিন্তু নেগেটিভকে আকর্ষণ করে, আর পজিটিভ বিকর্ষণ, এই যে প্লাস প্লাস হচ্ছে বিকর্ষণ, প্লাস মাইনাস আকর্ষণ, মাইনাস মাইনাসও বিকর্ষণ, মাইনাস মাইনাস বিকর্ষণ। তাহলে প্লাস মাইনাস, প্রোটন নিউট্রনকে আকর্ষণ করে, এই আকর্ষণ কেন্দ্রমুখী, এই আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে মানে নিউক্লিয়াসের দিকে। এই কেন্দ্রমুখী বলের কারণে যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘোরে। রাদারফোর্ড সাহেবের পরমাণু মডেল সৌরজগতে যেমন সূর্য, গ্রহ এগুলোর সাথে তুলনা করা হয়েছে, তাই একে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। দ্বারা আজান দিচ্ছে। তো রাদারফোর্ড সাহেবের পরমাণু মডেল যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বলে। এটা একটা এমসিকিউ আসতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বলে, এটা দাগিয়ে নাও। আর এই মডেলগুলা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। এগুলো ডাইরেক্ট মুখস্থ করা লাগবে, বুঝে বুঝে মুখস্থ করলে এগুলো ভালো হয়। তো এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখব। মিশি দেই এগুলা, স্ক্রিনশট নিয়ে নাও, লেখলে তো ভালো হয়েছে, নোট করলে। নোট এমন জিনিস যেটা পরীক্ষার আগে অনেক কাজে লাগে। তো সীমাবদ্ধতা, রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। তো 1 নম্বর সীমাবদ্ধতা, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। এখানে বলা হয়েছে যে গ্রহগুলো যেমন পৃথিবীর চারদিকে ঘোরে, ওরকম গ্রহ আসলে উপবৃত্তাকার পথে ঘোরে, উপবৃত্তাকার পথে ঘোরে। আসলে এখানে ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘোরে এটা আসলে বলা হয়নি। আসলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ঘোরে। নাম্বার 2, সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর সামগ্রিক কোনো আধান বা চার্জ নেই। সৌরজগতে যে পৃথিবী, সূর্য এগুলোর কিন্তু কোনো চার্জ নেই। পৃথিবী, গ্রহ এগুলোর কিন্তু কোনো চার্জ নেই। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে, প্রোটন ও ইলেকট্রনের চার্জ আছে। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। তাই এখানে চার্জিং সূর্য গ্রহের সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা করা হয়েছে। চার্জিং সূর্য গ্রহের সাথে চার্জযুক্ত ইলেকট্রন ও প্রোটনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জিং বস্তু ও চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়। এটা হচ্ছে 2 নম্বর সীমাবদ্ধতা। 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট
পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করবে তা সম্পর্কে এই মডেলে কোনো ধারণা দেওয়া হয়নি। মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, যদি দুটা ইলেকট্রন থাকে, তিনটা ইলেকট্রন থাকে, আসলে কিভাবে তারা নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে এই সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। আরেকটা হচ্ছে 4 নাম্বার ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনের সময়, ধরো হচ্ছে পজিটিভ হচ্ছে, এটা ধরো উদাহরণটা একটা নিউক্লিয়াসটা পজিটিভ আর এটা হচ্ছে ঘূর্ণন পথ। যখন কোনো একটা পজিটিভের একটা নেগেটিভকে আকর্ষণ করে তখন ঘুরে, তখন তার ঘূর্ণন পথটা ছোট হয়। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, যেহেতু এখানে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, চার্জযুক্ত চার্জহীন, তাই ইলেকট্রন কি করবে, শক্তি হারাতে থাকবে। ফলে এর ঘূর্ণন পথ, যেহেতু শক্তি হারাতে থাকবে, এর ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসে গিয়ে বিলুপ্ত হবে। ঘূর্ণন করতে ধরো ছোট হইতে 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 নিউক্লিয়াসে যা পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, পরমাণুর কোনো অস্তিত্ব আর থাকবে না। তাই ম্যাক্সওয়েলে কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। প্রকৃতিতে তো নিউক্লিয়াস থাকে, যেমন করে ঘরে ওরকম থাকে, একবারে নষ্ট তো আর হয় না। তাই ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক না। আশা করি সীমাবদ্ধতা বুঝাইতে পারছি। সীমাবদ্ধতা, সেই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। নাম্বার 2, সৌরজগতে সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো চার্জ বা আধান নেই, কিন্তু ইলেকট্রন ও প্রোটনের চার্জ বা আধান রয়েছে। তাই এখানে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা হয়েছে, কিন্তু চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়। 3 নাম্বার, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। আর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জযুক্ত, তাই ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে তখন ক্রমাগত শক্তি হারাতে থাকবে। শক্তি হারাইলে এর ঘূর্ণন পথ ছোট হবে এবং এক সময় গিয়ে এটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ নিউক্লিয়াসের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা ঘটে না, তাই ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক না। আশা করি বুঝাইতে পারছি। একটু 1 মিনিট এটা বোঝো। তো মিশিয়ে দেই। এরপরে আমরা পড়ব বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে রাদারফোর্ডের মডেলের যে ত্রুটিগুলা ছিল এগুলো একটু সমাধান করে ত্রুটিমুক্ত আরেকটি মডেল দেয়, এটাকে হচ্ছে বোর পরমাণু মডেল বলে। রাদারফোর্ডের তারপর হচ্ছে বোর পরমাণু সীমাবদ্ধতাও শেষ। বোর পরমাণু মডেল 1913 সালে বিজ্ঞানী নিলস বোর
একটি ত্রুটিমুক্ত রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো একটু ছাপাই টাপাই করে সংশোধন করে নতুন পরমাণু মডেল দেয়। পরমাণু মডেল দেয়, এটাকে বলে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথ এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। প্রধান স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না। স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, n = 1 2 3 4। n = 1 হলে k l m n ও p পর্যায়ক্রমে। তাহলে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তার ঘূর্ণন। পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে, যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে একটি ঘুরতে পারে না। যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ, অনুমোদিত কক্ষপথে বৃত্তাকার পথ, এটা হচ্ছে বৃত্তাকার পথে ঘোরে। বৃত্তাকার পথে ঘোরে। এই বৃত্তাকার পথে ঘোরার সময় এই বৃত্তাকার পথগুলোকে বলা হয় শেল বা অরবিট, স্থির কক্ষপথ, প্রধান কক্ষপথ, অনুমোদিত কক্ষপথ, প্রধান কক্ষপথ, শেল বা অরবিট, স্থির কক্ষপথ বলে। তাহলে এই বৃত্তাকার স্থির কক্ষপথ বা প্রধান শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না। এই কক্ষপথগুলোকে এন বলা যায়, যেমন n = 1 2 3, এটা যেটা 3। একটা মিশিয়ে দেই। তারপরে ধরো n = একটা 4। যদিও আমার আঁকা বৃত্তাকার হয় নাই, কিন্তু বৃত্তাকার আমার তো আর ক্যাম্পাস নাই। তো এন, এটা হলো স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্থির এই যে প্রধান কক্ষপথ বা স্থিকর এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রকাশ করা হয়। স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন যে এটা এইখানে প্রথম যেহেতু এর n = 1, এটা দ্বিতীয় n = 2, এটার n = 3, এটার n = 4। n = 4। n = 1 হলে বলে কে শেল। n = 1 হলে বলা হয় কে শেল, 2 হলে এল শেল, 3 হলে এম শেল, আর 4 হলে এন শেল, মানে পর্যায়ক্রমে কে এল এম এন। n = 1 হলে কে শেল, n = 2 হলে এল শেল, 3 হলে এম শেল, এম।
এম শেল, এন ইজ ইকুয়াল 4 হলে এন শেল, কে এল এম এন। বোর মডেল অনুসারে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই যে ইলেকট্রনগুলো যে ঘোরে এর তো একটা বেগ আছে কৌণিক বরাবর, কৌণিক মানে এই যে এই নিজে নিজে ঘোরে কৌণিক বেগ, কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ আশা করি এগুলো তুলে নিছ। তাহলে এগুলো মিশাই দেখি। এগুলা মিশাই দেখি। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন যে বেগে ঘুরে ওই বেগ, এই বেগে যে ঘুরে এখানে কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগ অন্য, তোমরা ইন্টারে পড়বা। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে কৌণিক ভরবেগ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এখানে এম ভি আর এই তিনটাই মিলে কিন্তু কৌণিক ভরবেগ হচ্ছে, কৌণিক ভরবেগ। এদিকে লিখি, আশা করি এগুলো তুলে নিছো, এগুলো আমি মিশিয়ে দিলাম। তাহলে এম ভি আর ইজ ইকুয়াল এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। মানে এম ভি আর এই তিনটাই মিলে হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। এখানে ভি হচ্ছে রৈখিক বেগ, এমনি বেগ, সাধারণ বেগ হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগ। ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ। আর এম ভি আর এই তিনটায় মিলে হচ্ছে কৌণিক ভরবেগ। এন হচ্ছে যে কক্ষপথে ঘুরে, বইয়ে দেওয়া আছে দেখো, এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে এন ইজ ইকুয়াল প্রধান শক্তি স্তর। এম হচ্ছে ইলেকট্রনের ভর, জানি 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এটা হচ্ছে কেজি, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে ওটা ছিল 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। তাই গ্রামকে আমরা যখন কেজিতে নেবো, যেহেতু 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 সমান লিখতে হবে 10 ইনভার্স 3, তাইলে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 10 ইনভার্স ইনভার্স 3, তাহলে এটা লেখা যায় 9.11 ইন্টু 10 ইনভার্স 31 হচ্ছে কেজি। আশা করি বোঝাইতে পারছি। তারপর আর সমান যে কক্ষপথে ঘুরে ওই কক্ষপথের ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের দূরত্ব, ওটা হচ্ছে ব্যাসার্ধ, পথের ব্যাসার্ধ। এম ভি আর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, রৈখিক বেগ, রৈখিক কথাটা উল্লেখ করা আছে, ঠিক আছে, ইলেকট্রনের বেগ। এনএইচ, এই সমান প্লাঙ্ক ধ্রুবক, ধ্রুবক সমান 6.626
ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এগুলো কিন্তু আমরা এসআই এককে লিখছি। এসআই একক, এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর পাই এর মান তো জানি, পাই ইজ ইকুয়াল একটা কনস্ট্যান্ট 22/4/22/4 8 22/7 22/7 এটা হচ্ছে 3.1416। এটা হচ্ছে পাইয়ের মান, পাইয়ের মান 3.1416। তে প্রধান শক্তি স্তর, এখানে যেই শক্তি স্তরে এন এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর যে শক্তি স্তরে এন এর মান বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। এখানে যে n = 1 আর n = 2 এর মধ্যে কোনটা শক্তি বেশি? যেখানে n এর মান কম সেখানে শক্তি কম, n = বেশি শক্তি বেশি। তাইলে প্রথম শক্তি স্তরে শক্তির মান কম, দ্বিতীয় শক্তি স্তরে শক্তির মান বেশি। যেটা নিচে থাকবে ওটা শক্তি বেশি, n = কম হলে যেটা ওটা বেশি। এখন নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3 লিখি নাও, গলা বসে গেল নাই আমার। নাম্বার 3, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ হয়। ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ হয়, আর ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ হয়। শক্তি বিকিরণ হয়। তাহলে ধরো একটা ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘোরে তখন কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না। কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না। যদি এই ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যায় তাহলে যখনই যাবে, যেহেতু 2 নম্বর শক্তি স্তরে n = 2 এ n = 1 এর চাইতে শক্তি বেশি, তাই ইলেকট্রনকে 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যেতে হলে তাকে শক্তি শোষণ করতে হবে। শক্তি নিজের ভিতরে আরো শক্তি আনতে হবে, না হলে 2 নম্বর কক্ষপথে যেতে পারবে না। তাই সে শক্তি শোষণ করে, শোষণ মানে এই দিক থেকে তরঙ্গ হয়ে এই যে শক্তি ঢোকে, শক্তি ভিতরে প্রবেশ করে, শক্তি ভিতরে প্রবেশ করিয়া ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথে যায়। তাহলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর লিখি নিছো আপাতত, মনে হয় লিখি দিছো, আমি মিশিয়ে দিই। এটা লিখি নেওয়া কথা, লিখি না নিলে তাড়াতাড়ি লিখি নাও, পজ দিয়ে লিখি নাও। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হয়। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হয়। আর উচ্চ শক্তি স্তর, ধরো এই যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু 2 নম্বর কক্ষপথে আছে, n = 2। এটা যদি ধাপ করে 1 নম্বর ইলেকট্রনে আসে, এই জায়গায় আসে, 1 নম্বরে আসে, তাহলে কি শক্তি বিকিরণ হয়ে উপরে চলে যায়। এইরকম করে তরঙ্গ হয়ে শক্তি কি বাইরে চলে আসে, এটা হচ্ছে বিকিরণ। তাহলে এটা হলো নাম্বার 1। নাম্বার 2, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ হয়।
বিকিরণ হয়। এই শক্তি যে কি পরিমাণ শক্তি শোষিত হয় বা কি পরিমাণ শক্তি বিকিরিত হয় তার পরিমাণ হচ্ছে ই, শক্তি হচ্ছে ই, বিকিরণ হচ্ছে এইচ মিউ, এটাকে বলে মিউ, মিউ, এইচ মিউ, মিউ সমান সমান মিউ ইজ ইকুয়াল সি বাই ল্যামডা। এটাকে কি বলে? এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা দেখা যায়? দেখা যায় না। যে মিউ আছে, মিউ, মিউ ইজ ইকুয়াল সি বাই ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা। তাহলে এখানে কি লেখা যায়? ইকুয়াল এইচ মিউ ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। তো এটা হচ্ছে একটা সূত্র, যদিও এসএসসি লেভেলে ম্যাথমেটিক্স এটা দিয়ে আসে না, তাও আমি ম্যাথ করাই দেবো, যদি আসে বলা যায় না। তো এখানে একক দেওয়া আছে, এও দেওয়া আছে, তো এটা তো মনে হয় আর লাগবে না। ও তারপর কি মিউ, মিউ হচ্ছে কম্পাঙ্ক, এটাকে বর্তমানে এফ দিয়ে লেখা হয়, আধুনিক বই এফ। এফ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কর একক সেকেন্ড ইনভার্স ওয়ান বা হার্টস। এটা এইচ জেড দেওয়া আছে না, এইচ জেড মানে হার্টস, হার্ট তর, এইচ জেড হচ্ছে হার্ট। সেকেন্ড ইনভার্স ওয়ান, সি হচ্ছে আলোর বেগ, সি আলোর বেগ, আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, হচ্ছে আলোর বেগ। হার্টস লিখে নিছো মনে হয়। সি হচ্ছে আলোর বেগ, সি ইজ ইকুয়াল আলোর বেগ, সে 3 ইন্টু 10 ইনভার্স 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা কিন্তু আলোর বেগ। আর মিউ, এই মিউ, মিউ হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 বা হার্টজ এর একক। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের বোর পরমাণু মডেল শেষ। এখন বোর পরমাণু মডেলের সাফল্য, এগুলো তোমরা বই দিয়ে পড়লে হইবে, ওটা নাই, রিডিং করলে দু একটা রিডিং দিলে হয়ে যায়। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, সৌরজগতে সূর্য, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে তা বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে সূর্যের চারদিকে যেভাবে করে ওরকম করে, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে যে বলা হয়েছে যে উপগুলো হচ্ছে বৃত্তাকার, কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণুর গঠনের যে পরিবর্তন হয় এটা সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ হয়, কিন্তু আর হলো নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ হয়, ইলেকট্রন শক্তি শোষণ করে উপরে ওঠে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না,
কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট। আশা করি একটা লিখে নিচ্ছ, এগুলা লিখি নাও, স্ক্রিনশট নাও না লিখি নাও, লিখলে ভালো হবে, ডাইরেক্ট অ্যাকশন কাজ। আমার গলায় বসে গেল, কিভাবে কথা বলবো। তাহলে 1 ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এগুলো সব মিশে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। 1 ইলেকট্রন বিশিষ্ট বোর পরমাণু হলে 1 ইলেকট্রন বিশিষ্ট। এটা কিন্তু সাফল্য, বোর পরমাণু মডেলে সাফল্যগুলো কিন্তু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এখন এখানে হাইড্রোজেন হবে হিলিয়াম প্লাস 1 ইলেকট্রন, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, বোরন 4 প্লাস। 1 ইলেকট্রন, যেগুলোর 1 ইলেকট্রন আছে তাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য। তারপরে বোর পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। বোর পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। যেমন এখানে 1 ইলেকট্রন আছে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস। যদি প্লাস না হয় শুধু হিলিয়াম হতো তাহলে হবে না, শুধু হিলিয়াম হলে হবে না, শুধু হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো হলে পারমাণবিক বর্ণালী হবে না। এটা হচ্ছে সীমাবদ্ধতা। তারপর বোর পরমাণু মডেল। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। মানে ইলেকট্রন এই শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে যে বর্ণালীটা হবে, এই যে বর্ণালী, এই বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই প্রতিটি রেখা কেন ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি তা এই মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা যায় না। তারপর বলা হয়েছে বোর পরমাণু মডেলে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান বলা হয়েছে। এই যে শুধু কক্ষপথগুলো যে বৃত্তাকার এগুলো বলা আছে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে ইলেকট্রনের কক্ষপথগুলো শুধু বৃত্তাকার নয়, উপবৃত্তাকারও হয়। এগুলো হচ্ছে এই সীমাবদ্ধতা, এগুলো পড়বা। বোর পরমাণু মডেলের সাফল্য, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এগুলো সব পড়বা, এগুলো মুখস্থ করতে হবে, ঢাডা মুখস্থ। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এগুলো পড়তে হবে। তাহলে আমরা আজকে দুই একটা ম্যাথ করে ছেড়ে দেব। দাঁড়াও, ম্যাথ খুঁজে আসি। তো আমরা দুইটা ম্যাথ করে আজকে শেষ করব।
ধরো এটা পরমাণু ইলেকট্রনের বেগ 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তারপরে আমরা জানি n is equal to তারপর 2 হলে এর ব্যাসার্ধ কত? কৌণিক ভরবেগ আর ব্যাসার্ধ, এটা কি কৌণিক ভরবেগ ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা জানি কৌণিক ভরবেগ সমান কৌণিক ভরবেগ ইকুয়াল mvr ইকুয়াল nh ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমরা জানি দেওয়া আছে n is equal to h এর মান জানি 6.626 ইন্টু 10⁻34 2 কাটা ইন্টু পাই, পাইয়ের মান জানি 3.1416। তাহলে 2 কাটা, তাহলে সমাধান করলে কত হয় দেখি। 6.626 ইন্টু 10⁻34 3.1416 কি এত কম? স্যার ডেটা ভুল আছে, তো আমার এমনি দিছি 2.109 ইন্টু 10⁻34 কি ভরবেগ, কৌণিক ভরবেগের একক কি মনে নেই। ভরবেগ আচ্ছা এককটা আমার মনে নেই, আমি এলা বলবো। কৌণিক ভরবেগ একক। এখন এখান থেকে আমাদের কি ব্যাসার্ধ, কৌণিক ভরবেগ হলো ব্যাসার্ধ আমরা জানি এটা ইকুয়াল mvr। তাহলে আমরা এদিকে যদি করি এক্সপ্লোডিং করি, আমরা জানি m ইকুয়াল ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি। ভির মান দেওয়া আছে 3 ইন্টু 10⁻4, আর এর মান বের করতে হবে। আর এটা ইকুয়াল 2.109 ইন্টু 10⁻34। তাহলে এখান থেকে আর কে রেখে সবগুলো ওইদিকে নিয়ে যায়, তাহলে সবগুলো মিশে যাবে। 2.109 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 3 ইন্টু 10⁻4। তাহলে আর ইজ ইকুয়াল 2.109 into 10⁻34 9.11 into 10⁻³ 31 -31 হইবে এটা 31 ইনভার্স -31 into 3 into 10⁻4। অনেক ছোট আসে, ডেটায় ঝামেলা আছে আমার। তাহলে আসে 7.716 into 10⁻⁻9। এটা হচ্ছে উত্তর, এই দুইটা। তো একটা শক্তির অঙ্ক করব। h3/λ। ধরো তো মিশিয়ে দেই
হচ্ছে একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় n=2 থেকে n=3 যাওয়ার সময় দাঁড়াও 3 থেকে 2 দেই, তাইলে ভালো হবে। 3 থেকে 2 যাওয়ার সময় এর ধরো 550 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে। তাহলে মিউ ইকুয়াল কি আর ই ইকুয়াল কত, এই দুটো লাগবে। আমরা জানি মিউ ইকুয়াল সি বাই ল্যামডা। এখানে একটা কনভারসেশন শেখা লাগবে তোমাদের। আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল 10⁻9 মিটার, আর 1 অ্যাংস্ট্রম ইকুয়াল 10⁻10 মিটার। এটা একটু মনে রাখবা। তাহলে মিউ ইকুয়াল সি বাই ল্যামডা, তাহলে আমরা সি জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে 550 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। তাহলে এখান থেকে আমরা মিউ এর মানটা পাওয়া যাব। তাহলে মিউ ইকুয়াল 3 × 10⁸ 550 × 10⁻9। মাই গড, অনেকগুলো দূর। তাহলে সে 5.45 × 10⁻14 কি সেকেন্ড ইনভার্স 1 বা হার্টস, একক হার্টস বা সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখন আমরা এখান থেকে ই ইকুয়াল কি পাই, আমরা জানি ই ইকুয়াল এইচ মিউ ইকুয়াল সি বাই ল্যামডা, কিন্তু আমাদের এটার দরকার নাই, আমরা যেহেতু এও দেওয়া আছে তাই আমরা এটা জানি। তাহলে জানি এস ইকুয়াল 6.626 × 10⁻34 জুল, ল্যামডা ইকুয়াল দেওয়া আছে কত পাচ্ছি 5.45 × 10⁻14। তাহলে ই ইকুয়াল কত আসে 6.626 × 10⁻34। তাহলে ই ইকুয়াল আসে 3.61 × 10⁻19 জুল। এটা হচ্ছে উত্তর। তোমরা কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করবে না, তোমরা হচ্ছে ইমেজ ক্যালকুলেটর আর 991 ES প্লাস 100 MS ব্যবহার করতে পারো। তো MS এ ব্যবহার করা ভালো 19 ইন্টারে গিয়ে CW ক্যালকুলেটর কিনবা। কারেন্ট গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।